আজকে একটি বিশেষ পরিস্থিতির জন্য আপনাদের সঙ্গে লাইভে আসা। মূলত স্কুল সার্ভিস কমিশন যে মামলার পরিস্থিতি সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা। সুপ্রিম কোর্টে একাধিক রিভিউ পিটিশন ফাইল হয়েছে। সেই রিভিউগুলো এখনও পর্যন্ত ডিফেক্ট লিস্ট থেকে কিওর লিস্টে আসেনি। একটি মাত্র মামলা ডিফেক্ট লিস্ট কেটেছে। এই সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে ডিফেক্ট লিস্টটা নেট থেকে দেখা যায় না। এটা যারা অ্যাডভোকেট অন রেকর্ড ওনারাই দেখতে পান বা ইমেলের মাধ্যমে ওনাদেরকে ইন্টিমেশন দেওয়া হয়। অর্থাৎ পিটিশনাররা কখনই ইন্টারনেটে চেক করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে জানতে পারবেন না, যেটা আগে এসএলপি বা অন্য কেসের ক্ষেত্রে জানতে পারতেন। দ্বিতীয়ত, রিভিউ পিটিশন যখন সুপ্রিম কোর্টে আসবে, লিস্টিং হবে, সেটা আপনারা আগের দিন দেখতে পাবেন জাজমেন্টের মতো যে রিভিউ পিটিশন অমুক দিন শুনানি লিস্টিং হয়েছে। যে কোনো মামলা রিভিউ ফাইল হলেই সেটা অ্যাকসেপ্ট হবে, কিন্তু রিভিউ জাজমেন্ট কি আসবে, অর্থাৎ এসএলপিকে যে জাজমেন্ট দিয়েছে সেটাই রেখে দেবে কি পরিবর্তন হবে ইত্যাদি ব্যাপারগুলো রিভিউ অর্ডার থেকে বোঝা যায়। এটাই হচ্ছে মূলত বিষয়। অর্থাৎ রিভিউ ফাইল করা যায়, ফাইল করার পর ফলাফলটা ডিপেন্ড হচ্ছে সংশ্লিষ্ট বেঞ্চের পর্যবেক্ষণ এবং তাদের অর্ডারের উপরে। এখনও পর্যন্ত যে জিনিসটা আমরা দাঁড়িয়ে আছি, যে সুপ্রিম কোর্টের সম্ভাবনাময় যে পরিবেশের মধ্যে আমাদের মামলাগুলো চলছে, আমরা আশাহত নয়, আমরা বিশ্বাস করি। যেহেতু সুপ্রিম কোর্ট থেকে ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি এই সমগ্র প্যানেলটার বিষয়ে, এটা তো বাস্তব সত্য কথা। যাই আসুক কিনা রায়, আমরা বৈধভাবেই চাকরি পেয়েছি এবং বৈধভাবেই চাকরি যদি চলেও যায়, এটা কখনই প্রমাণিত না হলেও এটা সত্য কথা, আমরা বৈধভাবে চাকরি পেয়েছি। সেই সংখ্যাটা কতটা সেটা নির্ণয় করার ক্ষমতা আমাদের নেই, একক পরীক্ষার্থীর নেই। সেটা যারা পরীক্ষার নিয়ামক অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং যারা এই বিষয়ে তদন্ত করছে তারাই পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবে। এই উদ্ভূত পরিস্থিতিতে যখন সরকার এসএলপি থেকে রিভিউ না যে মাঝ থেকে একটি অন্য পদ্ধতি আইনের অবলম্বন করেছিল, মিসলেনিয়াস আপিল, সেই আপিলের কয়েকটি শর্ত দিয়েছে। তার ফলে আমরা সেগুলো বেনিফিটও পেয়েছি। আবার পরবর্তীকালে যেটা আমাদের সুদূর প্রসারী, মূলত সরকার যেটা চেয়েছিল সেটা এক্সটেনশন চেয়েছিল সার্ভিসটা, সেটা ডিসেম্বর পর্যন্ত টেম্পোরারি ভিত্তি এক্সটেনশন আছে, ডিসেম্বর পর্যন্ত তার এক্সটেনশন আছে, কিন্তু 31শে মের মধ্যে পরীক্ষা নিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি পরীক্ষায় দেবো তাহলে রিভিউ পিটিশনের মূল্য কোথায় থাকলো? রিভিউটা হচ্ছে মূল জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করা, যে আমরা বৈধ, প্যানেলটাকে আপনারা অবৈধ হিসাবে গণনা করেছেন, সকলকে বিচারে জায়গায় এনে কালেক্টিভলি পানিশমেন্ট দিয়েছেন ইত্যাদি ব্যাপার। সেখানে সিবিআই পূর্ণাঙ্গ রিপোর্ট বা সিবিআই তদন্ত করতে ব্যর্থ হয়েছে। সুপ্রিম কোর্টও সেই তদন্তে সম্পূর্ণ মনোনিবেশ দিতে ব্যর্থ। এই উদ্ভূত পরিস্থিতিতে 31শে মের মধ্যে যে নোটিফিকেশনের প্রশ্ন আছে, যারা সত্যিকারের যোগ্য তারা আজকে শিক্ষক হয়ে রাস্তায় যে দিনের পর দিন তারা এই পরিবেশকে বেছে নিতে বাধ্য হয়েছে, তার ফলে তাদের যে মানসিকতা সেটার উপরে তাদের মনে হয়েছে যে বিকাশ ভবনেই এই নোটিফিকেশন তৈরি হচ্ছে, এখান থেকেই কোনো আমাদের আন্দোলন করলে সরকার হয়তো পিছপা হবে। সেই পরিস্থিতিতে আন্দোলনের মাত্রা স্বাভাবিক থেকে একটা অস্বাভাবিক পর্যায়ে গেছে। সেখানে অনেকটা রক্ষণাত্মক ভূমিকা গ্রহণ করেছে প্রশাসন। তার ফলে শিক্ষকদের ওপরে যে অমানবিক শারীরিক নির্যাতন হয়েছে বলা যায়, সেটা পরবর্তীকালে একটা পরিস্থিতিকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই জায়গায় আন্দোলন সম্পর্কে কয়েকটি কথা উপদেশ আমার যেটা মনে হয়েছে, নাই করে আমরা কয়েকটি আন্দোলন করেছি বলতে পারেন, শতাধিক আন্দোলনের অভিজ্ঞতা আছে কলকাতার ময়দানে। আপনারা যদি এক্ষুনি কিছু ভেঙে দেন একটা, তাহলেই কিছু যে পেয়ে যাবেন তা তো নয়। আন্দোলনও করতে হবে, আন্দোলনের ফলাফলের উপরে বিশ্বাস করতে হবে, আবার কোর্টের জায়গা থেকে আশাবাদী হতে হবে। অনেকগুলো সিস্টেমকে একসঙ্গে রান না করলে একটা বডিতেও যেমন ডাইজেস্টিভ হয় না বা এক্সপ্রেশন হয় না, ডেসপিরেশন হয় না, যে কোনো বিষয় এই সিস্টেমগুলো সবই ডেড লক জায়গায় চলে গেছে। এখন একটার পর একটা জায়গা করতে, আন্দোলনটা অনেক আগেই করার দরকার ছিল, যাই হোক দেরি হলেও ঠিক আছে। আন্দোলন আপনারা চালিয়ে যেতে পারেন এবং আন্দোলনে যারা নীতি নির্ধারণকারী তাদেরকে খুব ভাবতে হবে মানুষের জীবনের জন্য সার্ভিস।
জীবনই যদি চলে যায় তাহলে সার্ভিসটার মূল্য কোথায় আছে, মানে চাকরিটার কথা বলছি আমি। অর্থাৎ আন্দোলন অত্যন্ত গঠনমূলক আন্দোলনের দিকে যেতে হবে। আন্দোলনটা কতটা উত্তেজনা রাখতে হবে সেটা আপনারাই, যেহেতু আপনাদের হাতে রিমোট আছে, আপনারাই ঠিক করবেন। জেলা ভিত্তিক আন্দোলনে কি হয়, একদিনে সবাই জড়ো হয়, পরে আবার আন্দোলন ট্রেন বাস ধরে বাড়ি চলে যায়। এক্ষেত্রে আন্দোলনে জেলা ভিত্তিক আপনারা ঠিক করে নিন যে কয়েকটি জেলাকে এইবার আসতে হবে, অমুক ডেটে অমুক বার আসতে হবে ইত্যাদি। এই জায়গাগুলো না করলে লোক সংখ্যা হঠাৎ কমে যাবে, হঠাৎ বেড়ে যাবে। এতে আপনাদেরই যে মূল দাবি সেগুলো থেকে সরে আসবে। আগেও আমরা বলেছি যে আন্দোলনকে সামাজিক গণ আন্দোলন, নাগরিক আন্দোলন, শিক্ষক ছাত্রদের আন্দোলন, ভবিষ্যতের আন্দোলন এই রূপ না দিতে পারলে, শুধু চাকরি হারাদের আন্দোলনের রূপ দিলে কোনোদিনই এই আন্দোলন সফলতা পাবেন না এবং রাজনীতির শিকার হবেন। যেই প্রসঙ্গের কথা আপনারা অনেক সময় ভাবছেন যে অমুককে আনলে অচ্যুত হয়ে যাবে, তমুককে আনলে মানে বিশুদ্ধ হয়ে যাবে গঙ্গা জলে, এই ভাবনাটা একটা কিছু নাই। আপনাদের প্যানেল বাতিলের জন্য আপনারা বাদে সবাই দায়ী। সুজা সাপটা বাংলা আমার কথা। যারা টাকা দিয়েছে তারাও দায়ী, যারা টাকা নিয়েছে তারাও দায়ী, যারা তদন্ত করতে ব্যর্থ হয়েছে তারাও দায়ী, যারা তদন্ত করার সব কিছু ব্যর্থতার মধ্যে আপনাদেরকে শাস্তি দিয়েছে তারাও দায়ী। আমার বাংলা, আমার যেটা ছোট্ট মধ্য কথা বোঝা যায়। আপনারা কোথায় দায়ী? আপনারা যে মানে নীরবতা পালন করেছেন, এই জন্য আপনারা দায়ী। যে অন্যায় হচ্ছে, অন্যায়টাকে যে আপনারা প্রশ্রয় দিয়েছেন এবং সঠিক সময় সঠিক কথা বলতে চাননি মানুষ হিসাবে, চাকরিজীবী হিসাবে নয়, সেই জন্য আপনারাও আপনাদের দায় অস্বীকার করতে পারবেন না। এই জন্য আমরা শুরুতেই বলেছিলাম যে আপনাদেরও আত্মসমীক্ষা করা দরকার আছে। অবশ্য আত্মসমীক্ষার মাধ্যমেই সব কিছু সমাধান হবে এবং আমরা অবশ্য রাজ্য সরকারের কাছে আপনাদের প্রত্যাশা থাকবে, তারা যেই মানসিকতা তাদের নেতা মন্ত্রীরা যাই বলুক না কেন, আপনাদের চাকরি হারিয়ে গেছে, এই চাকরি আপনাদের ফিরে পাওয়ার পূর্ণ অধিকার আপনাদের। এবং আমরা মনে করি সময়ে কালান্তরে সব কিছু পরিবর্তন হয়। সময় যদি আপনাদেরকে এখন হয়তো সুবিধাজনক অবস্থায় নেই, কিন্তু একদিন না একদিন মানুষ সঠিক মূল্যায়ন করবে যে এই ন্যায্য চাকরিগুলোকে যদি কেউ ফিরিয়ে আনতে বাধা দেয় বা কারো দুরভিসন্ধিতে কারসাজিটাকে সময় ইতিহাস কাউকে ক্ষমা করেনি আর করবেও না। একেবারে পরিপূর্ণ মানে অন্যায় কাজ করছে যারা এই কাজের সঙ্গে সহযোগিতা আপনাদেরকে রাস্তায় বসিয়েছে। সেটা আপনারা বিকাশ ভবন বন্ধ করছেন কি, এসএসসি অফিস বন্ধ করছেন কি, বা আর কি আন্দোলনের এজেন্ডা নেবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আপনাদের একটাই দাবি হওয়া উচিত, দল মত জাতি ধর্ম নির্বিশেষে, যে যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ। পলিটিক্স আর আপনাদের নিয়ে করা উচিত নয়। আমাদের পশ্চিমবঙ্গে এডুকেশন নিয়ে গিনিপিক টেস্ট হয়েছে বারবার, 3 ইয়ার্স কোর্স না 2 ইয়ার্স কোর্স, বাংলা না ইংরেজি, এই সমস্ত অনেক কথা। নেতা নেত্রীরা তারা তাদের ছেলে মেয়েকে এক জায়গায় পড়াতো, আর আমাদের মধ্যে সাধারণ মানুষের ছেলে মেয়েকে এক জায়গায় পড়ানো হতো। বারবার এই শিক্ষা নিয়ে আমাদের বহুবার গবেষণা হয়েছে। তখন কিন্তু শিক্ষা সিস্টেমটার মধ্যে কিছুটা পদ্ধতিগত না হলে নিয়োগ নিয়ে এত প্রশ্ন আসেনি। আমি যদি সহজ কথায় বলতে আসি, নিয়োগের মধ্যে তাদের মধ্যে একটা স্বচ্ছতা ভাবনা ছিল। এখন কি হয়েছে, পুরো সিস্টেমটাকেই তারা কলাপস করে দিতে হয়। তারা ভাবছে যে শিক্ষকদের ভোটে বা শিক্ষক সমাজের ওপর আমাদের ডিপেন্ড নয়। এটা সত্য কথা। ভোট তো গণতন্ত্রে সংখ্যায় বেশি, 49 আর 51 ব্যাপার, সংখ্যাগরিষ্ঠ হলেই তারা ক্ষমতায় আসবে। এখন আমাদের যেই জায়গায় আপনাদের কাছে এই লাইফের আবেদন, যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি, রিভিউ পিটিশন যত বেশি করবেন সুপ্রিম কোর্টের উপরে চাপ তত বাড়বে। আমরা ধরে নিতে পারি রিভিউ ফলাফল আমাদের 0, কিন্তু এই সুপ্রিম কোর্টে একটা ইঙ্গিত আমার কাছে নিয়ে নেন, এই সুপ্রিম কোর্টে এমনও কোনো বিচারপতি আছে যিনি মানবিক এবং তিনার বেঞ্চে যেদিন এই মামলা যাবে সেই দিন তিনি সত্য সব কিছুই বুঝতে পারবেন। এত আইন পড়ার আমাদের দরকার নেই। রোগ হলে যদি আমাদেরকে সবাইকে MBBS ডিগ্রি নিতে হয় তাহলে তো আমাদের রোগ সারবে না। যার যেটা কাজ সে সেটাই করুক। সুপ্রিম কোর্টে যেই জায়গায় এই রায় আসেনি, যাদের প্রভাবে, যাদের ষড়যন্ত্রে, দুটো, একটা হচ্ছে যারা অন্যায় করেছে তারপরে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যায় করার পর যে বিচার পাননি, বিচারদাতা যে বিচার দেয়নি, তাতেও কারো ভূমিকা আছে। এটা আমি প্রমাণিত তথ্য না দিতে পারলেও আপনারা অনুভব করতে পারবেন। 2 স্তরে এই অপরাধ হয়েছে। যারা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তারা তো অপরাধী, তারা 100 মধ্যে 100ই অপরাধী। আর যারা বিচার দিতে পারে না তারাও অপরাধী কম নয়। বিচার আর বিচারদাতার মধ্যে যদি মানবিকতা না আসে তাহলে এই সমস্যা তৈরি হবে। সেই ক্ষেত্রে
ঘুরে ফিরে দাঁড়াচ্ছে যে সুপ্রিম কোর্ট বা সিবিআই কাদের প্রভাবে চলে। এই ব্যাপারগুলোকেও আপনাদের কূটনৈতিকভাবে ভাবতে হবে। চাকরি বাঁচাবার জন্য যদি আমেরিকার সমর্থন পেতে হয় আপনারা তাও নেবেন, এটা আমার বিশ্বাস বা আমার ধারণা। তা বলে আপনারা রাজনীতির শিকার হবেন না। রাজনীতির নেতাদের যখন আপনাদেরকে নিয়ে নিয়ন্ত্রণ করতে যাবে বা রাজনীতি এজেন্ডা নিয়ে তারা কোনো কুকথা দেবে তখন আপনারা বলতে দেবেন না। কিন্তু একটা কথাই বলেন যে আপনারা সবাই বসে ঠিক করে দেন চাকরিটা আমাদের ফিরিয়ে দিতেন। কারো ব্যক্তিগত কে কোথায় টাকা নিয়েছে কি নিয়েছে এইসব করতে যাওয়া তো আপনার সময় নাই। আর তাদের বিরুদ্ধে যত কথা বলবেন তারা তাদের জায়গায় থাকবে। কাল এরা এ দলে আছে, কাল বি দলে যাবে, বি সি দলে যাবে, তাদের সব গুরুত্ব আছে। আমরা দেখেছি একটা আমাদের রাজ্যেই বিখ্যাত নেতা কথা, তিনি কখনো বলেছেন এটা মানে ওটা, ওটা মানে এটা। তো মূল্যটা বুঝতেই পারলেন আপনারা। সাধারণ যারা, আমি কয়েকদিন এই আন্দোলনে আপনাদের শুয়ে থাকা বসে থাকা বা সাধারণ যারা শিক্ষক যারা এই আন্দোলনে মার প্যাঁচে বুঝতে পারছেন না বা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ নেই, তাদের যে কথাটুকু আমি বুঝতে পেরেছি, বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমার সিনিয়র হিসাবে অনুরোধ, আপনারা ঠিক পথেই চলছেন কিন্তু মানুষের ফলাফলকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। আপনাদেরও চাকরি হারিয়েছে, যারা রাস্তায় বসেছে তাদেরও চাকরি, তারা কিন্তু অত কিছু বুঝতে চাইছে না। তারা বুঝতে চাইছে ভাই চাকরিটা পাবো তো, যদি বলো বিকাশ ভবন অবরোধ করলে পাবো তো বিকাশ ভবন, যদি বলা হয় কালীঘাট তো কালীঘাট, যদি বলা হয় লালকেল্লা তো লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন তো রাষ্ট্র। এরা অসহায় হয়ে গেছে, এরা বুঝতে পারছে না কি করলে কি হবে। আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন কি করলে কি হবে, এটা আপনাদের দূরদর্শিতার পরিচয়। তো আপনারা চাকরি ফিরে পাওয়ার জন্য সকলেই, কোনো হিন্দু নয়, কোনো মুসলিম নয়, কোনো শিখ নয়, জৈন নয়, কোনো বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, আরে কত কি আছে দল আমি জানি না পশ্চিমবাংলায়। তো সব কিছুর ওপরে ঊর্ধ্বে যে বলুন একটা কথা, আপনারা নিজেরা একত্রিত হন যে আমাদেরকে নিয়ে আর কেউ পরীক্ষা করেন না, বারবার হয়েছে। এরপর আমাদের চাকরিটা ফিরে পাওয়ার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের মিটিং এসে শুধু বলেন। কি ভুল হয়েছে সেটা তো সবাই জানে, কি করতে হবে সেইটুকু আমাদেরকে প্রত্যাশা দেন। যারা আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করবেন, যারা এই কাজে আপনাদেরকে হয়তো কিছু পরিষেবা দেবে, পরিষেবা দিয়ে তো কোনো লাভ হবে না। যেটা পরিষেবা দিতে হবে আইনি পরিষেবা, কোর্টে পরিষেবা, সে আইনি পরিষেবা হয়তো জল দিল তো ফল দিল না, এটা তো কোনো মূল্য হয় না। আপনি তো উপবাসী আছেন, ওই রকম সহানুভূতির চেয়েও বড় সহানুভূতি পেতে হবে কোর্ট আর সিবিআই আর এসএসসি। যদি নিজে থেকে সুমতি হয় যে সব কিছু কথা কোর্টে স্বীকার করে দেয়, তাহলে তো প্যানেল এমনি ফিরে পাবেন। সেই সুমতিটা তো হচ্ছে না, কোনো মেডিসিনই নাই। তাহলে এখন একটা দুটো রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে কোর্ট আর সিবিআই। এই সুমতি যাদের হাতে চাবিকাঠি আছে তারা যদি আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ হয় যে আপনাদের চাকরি ফেরানোর জন্য আমরা রাজনীতি করব না, রাজনীতি অন্য ইস্যুতে করব। আরও কত ইস্যু আছে ওয়েস্ট বেঙ্গলে, একটা সরকারের পক্ষে বিপক্ষে অনেক ইস্যু থাকে, কিন্তু এই ইস্যুটাতে আমরা সকল রাজনৈতিক দল একই কথা বলবো না। শুধু তারা আসবে মঞ্চে বক্তব্য দেবেন, নটাঙ্কি করে চলে যাবে, আবার যে সমস্যা যে তিমিরে থাকবে সেটা থাকবে, তাহলে কিছুই লাভ হবে না। তারা যদি আপনাদেরকে সত্যি সত্যি ব্যাকআপ দিতে চায় বা কোর্টে মুভমেন্ট করতে চায়, তাহলে আপনারা পরবর্তী স্টেজে তাদেরকে সুযোগ দেবেন, নাহলে তাদেরকে পরে দেবেন না। বিশ্বাস তো কাউকে করতে হবে, রবীন্দ্রনাথ বলে গেছে মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। আপনারা সমস্যায় রয়েছেন, বিশ্বাসও করতে পারছেন না, এটা স্বাভাবিক। আপনাদের মতো পয়সেন যারা থাকবে, কারণ আপনারা ঠকছেন বারবার। তো ঠকলেও আপনাদেরকে যারা নেতৃত্ব আছেন তারা সতর্ক থাকবেন, অত্যন্ত সতর্ক দৃষ্টি দিয়ে কাজগুলোকে মূল্যায়ন করবেন। মূল্যায়ন করো সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যাদের কথা আমরা অনেক সময় বলি না, কিন্তু ব্যাপারটা সত্য কথা। শিক্ষক শিক্ষাকর্মী সকলের কথা উদ্দেশ্যে, যারা যোগ্য তাদের, শিক্ষাকর্মী ছাড়াও একটা প্রতিষ্ঠান চলতে পারে না। শিক্ষাকর্মীদের দুর্নীতি হয়েছে পরিমাণে বেশি, তা বলেই তো এটা হয় না যে তারা পরিমাণে দোষী হয়েছে বলে একজনও বিচার পাবে না। মানুষ তো সবচেয়ে ভারতবর্ষে সুপ্রিম কোর্টের উপর আস্থাশীল। এ কীভাবে পদ্ধতি হয়, তারও পরিবার আছে, তারও পরিজন আছে, তারও সমাজ আছে। পরীক্ষা কিভাবে নেবে কি নেবে না, এটা সরকারের চেয়ে বড় বিষয় আপনাদের কাছে, যে আমরা কেন পরীক্ষা দিতে যাব। আবার এই পরীক্ষা, যে পরীক্ষা তুমি নিয়ে আগে এই হাল করলে, তা আবার কেন পরীক্ষা তুমি চাইছো? তোমার নিশ্চয়তা কোথায়? রাজ্য সরকার তো এই বিষয়ে কোনো স্পষ্ট গাইডলাইনে তৈরি করলো না, সুপ্রিম কোর্টে একটা কথাও বললো না যে আমরা স্বচ্ছভাবে পরীক্ষা নেবো, হলফনামা দিল না। এই অদ্ভুত সুপ্রিম কোর্ট যে নিজেই মানে আবার দুর্নীতি করো, আবার মামলা করতে আসো, আবার তুমি কিছু লোককে রাস্তায় বসাবো, নতুন নতুন কাস্টমারকে।
এই ধরনের পদ্ধতি চলতে পারে না, এইগুলোর উপরে প্রতিবাদ করা দরকার। হ্যাঁ, বেঁচে থেকে লড়াই করেন, সব কিছু মরে যেয়ে তো লড়াই করে কোনো লাভ নাই, এটুকুই বার্তা দিতে চাইছি। সকলে একত্রিত হন, ভুল বুঝাবুঝি কেটে একটা ইউনিটি পরিবেশ তৈরি করুন, যাতে আরও যে সমস্ত শিক্ষক সমাজ আছে, শিক্ষক সমাজ বলতে শুধু 26,000কে বোঝায় না, শিক্ষক হবে আগামী দিনে যারা 22 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে, আগামী দিনে যারা আবার স্কুল কলেজে পড়ছে, যারা আপনাদের ছাত্র সন্তান তুলো, তারাও তো কোনোদিন এই পেশায় আসবে। সমগ্র সিস্টেমকে বোধোদয় ঘটান, তাহলেই সমস্যার সমাধান হবে। আর যদি কেউ বলেন আমরা এ, কাল বি, কাল সি, কাল ডি, তাহলে আপনাদের সমস্যার সমাধান হবে না। এই ইতিহাস আমাদের কাছে আছে, আপনারা ইতিহাস ঘাটলেও দেখতে পাবেন। নিজেরা যদি নিজেদের সমস্যাকে না মানুষকে বোঝাতে পারেন বা নিজেরা একত্রিত হতে পারেন, তাহলে সমাধানের রাস্তা সরকারও করে দেবে না, আর বিরোধীও করে দেবে না। তারা তাদের জায়গায় থাকুক, তারা তাদের রাজনীতি করুক। আপনাদের রাজনীতিটা হচ্ছে এটাই, আমরা যোগ্য ছিলাম, যোগ্য আছি, ভবিষ্যতে থাকব। আমাদের প্যানেল বাঁচানোর জন্য কে পদক্ষেপ নিচ্ছে সেগুলোই বলেন, সেগুলোকে আপনারা আপনাদের টিম মূল্যায়ন করবেন, মূল্যায়ন করার পর আবার পদক্ষেপ নেবেন। সকলকে ধন্যবাদ, আশাবাদী আপনারা আন্দোলনে এগিয়ে যান, আন্দোলন থাকবে এবং আন্দোলনকে সামনে রেখে আইনি প্রয়াস চালাবেন, রাজনৈতিক কূটনৈতিক যে প্রয়াসগুলো চালাচ্ছেন সেটাও করবেন, মানুষের সহানুভূতি নেবেন। আপনাদের ছাত্রছাত্রীরা যারা বিদ্যালয়ে আছে তাদেরকে আপনারা খোলা চিঠিতে আপনাদের বার্তা পাঠান তাদের অভিভাবককে, যে আমরা যে যোগ্য কি অযোগ্য তারাই তো বলতে পারবে, তাদেরকে এত পরিষেবা দিয়ে এসেছেন, তারা আজকে আপনাদের পাশে হয়তো মানসিকভাবে আছে, ফিজিক্যালি আসতে পারছে না, তাদেরকে বার্তাটা দেন, তারাও আপনাদের পাশে যেদিন হাঁটবে রাস্তায়, আর দুটো বাস পুড়ে নেন, দুটো ট্রেন পুড়ে নেন, তাতে সমাধান হবে না। সমাধানটা এটাই হবে, গণ আন্দোলন, গণ পরিবেশ তৈরি করতে। আন্দোলন মানে যে ভেঙে দিতে হবে এটা হয় না। শিক্ষক যেহেতু আপনারা, তারা আপনাদের উপরে যেইভাবে অত্যাচার চালাচ্ছে আপনারা সেটা করতে পারেন না, আপনাদেরও হাত আছে, আপনাদের হাতেও লাঠি থাকতে পারতো। আপনারা যেটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, যার জন্য আমাদের মধ্যে সাধারণ মানুষ যারা আপনাদের পাশে আসতে চায়, আপনারাও যদি পাল্টা প্রতিক্রিয়া দিতেন তাহলে এই সহানুভূতিগুলো পেতেন না। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা, তাদের পরিবারগুলো প্রতি আমাদের সমবেদনা থাকবে, লড়াই করবেন। লড়াইয়ের জন্য আগামী দিনে শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষরা আপনাদের পাশে আছে এবং থাকবে।